শুভ সময় বন্ধুরা। আবৃত্তি গুরুকুলে বরাবরের মতো আমি হাসান সালে জয় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন বলুন? আমাদের তো আবৃত্তি গুরুকুলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিতভাবে আবৃত্তি সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল আমরা প্রকাশ করছি। আমরা জানি যে আপনারা যারা এটি অনুসরণ করছেন তারা নিশ্চিতভাবেই একটা ভালো ফলাফল আশা করি পাচ্ছেন এবং আমাদের চেষ্টা এখানেই আসলে সার্থকতা পাবে যদি আমরা আপনাদের ভেতর থেকে এরকম কোনো একজনকে পাই যে আমাদের এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছে, সে নিজে দেখছে, সে নিজে কিছুটা উপকৃত হচ্ছে। এখানে আসলে একজনের কথা বললাম, এর অর্থ এই যে এরকম একজন নিশ্চয়ই একজনই নন, আরো কেউ রয়েছেন। তো যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত হচ্ছেন, যারা দেখছেন, আমরা বিশ্বাস করি তারা এখান থেকে নিশ্চয়ই একটা ভালো কিছু পাচ্ছেন বা ভালো কিছু পাওয়ার আরো আশা রাখছেন। তো আমরা আসলে সেই বিষয়টি নিয়েই আসলে বেশি ভাবিত এবং আমরা চাই যে আপনারা এটির সাথে যুক্ত হন এবং আবৃত্তি সংক্রান্ত আপনাদের যেই জিজ্ঞাসাগুলো আছে সেটি যেন আমরা পূরণে সচেষ্ট হতে পারি। আপনারাও সেই প্রতিক্রিয়াগুলো আমাদেরকে জানান। তাহলেই তো আসলে আবৃত্তি গুরুকুল আক্ষরিক অর্থে আপনাদের পাশে থাকতে পারবে, কাছে থাকতে পারবে। আমরা উচ্চারণের ক্লাসের ভেতরেই আসলে আছি বলতে গেলে। উচ্চারণ তো একটি দীর্ঘ প্রক্রিয়া। এর ভেতরে অনেকগুলো বিষয় জড়িত। দীর্ঘ প্রক্রিয়া বলতে এখানে আবার ভয়ের কিন্তু কিছু নেই। কেননা উচ্চারণ আমরা আসলে আমাদের মতো করে যে নিয়মগুলো আছে সেগুলো জানানোর চেষ্টা করব এবং সেই নিয়মগুলো জানার জন্য কিছু তো আসলে আ অন্য ব্যাকরণেরও প্রয়োজন হয়। একটি বিষয় তো আসলে কেবল এককভাবে তৈরি হয় না। তার সাথে আসলে অনেক কিছু বিষয় জুড়ে একটা কাঠামো তৈরি হয়। তো উচ্চারণের প্রক্রিয়াও কিন্তু আসলে তাই যে উচ্চারণের যে নিয়মগুলোর কথা আমরা আলোচনা করব সামনে, তো সেগুলোর আগে আমাদের প্রাথমিকভাবে কিছু বিষয় আসলে জানা প্রয়োজন। এখন যে বিষয়গুলো আপনাদেরকে নিয়ে বলবো, অনেকে ভাবতে পারে যে আমাদের বাংলা ব্যাকরণের ক্লাস হয়ে যাচ্ছে কিনা। এখানে একটু সঙ্গত কারণে কিছু ব্যাকরণ আমাদের জানা প্রয়োজন। বাংলা ব্যাকরণে তো অনেকগুলো বিষয় আসে। সবগুলো বিষয় আমরা একটু করে হয়তো জানবো। কিন্তু সবগুলো এখানে হয়তো আমরা প্রকাশ করব না। আমরা যেটি মনে করছি যে আপনাদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে, আমরা সেরকমই কিছু আপনাদের সামনে আসলে প্রকাশ করছি। যেমনটা গত ক্লাসে বলছিলাম অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি সম্পর্কে। এগুলো তো আমরা আসলে স্কুলে থাকতে পড়েছি। তো সেই স্কুলের পাঠটাকে আবার এখন বড় বেলায় এসে আমরা একটু নতুনভাবে দেখছি। তার মানে কিন্তু এই নয় যে আমরা সেই ব্যাকরণটাকেই খুব ভালোভাবে আয়ত্ত করছি। আমরা বরং সেই ব্যাকরণটা একটু জেনে বুঝে পড়ছি যাতে করে আমাদের উচ্চারণগুলো, আমাদের আবৃত্তির আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে এটি সহায়ক হিসেবে কাজ করে। তো সেই লক্ষ্যেই আসলে আবৃত্তি গুরুকুল চিন্তা করছে এবং মনে করছে আপনাদের সামনে এই বিষয়গুলোকে উপস্থাপন জরুরি। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব এটিও উচ্চারণের জন্য প্রয়োজন। কেননা উচ্চারণে আমরা সবসময় বলে থাকি যে প্র ব্যবহার হচ্ছে, অপব্যবহার হচ্ছে, ব্যবহার হচ্ছে, না ব্যবহার হচ্ছে। এগুলো তো এককভাবে আসলে কোনো শব্দ নয়। এগুলো হচ্ছে একেকটি অব্যয়ের মতো কাজ করে। তো সেগুলো যখন কোনো শব্দের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তার আগে যুক্ত হচ্ছে, তখন সেটি কি হচ্ছে বলুন তো? তখন সেটি উপসর্গ হচ্ছে। ব্যাকরণে এটি খুবই জরুরি, আবৃত্তিতেও এটি জরুরি। কেননা উচ্চারণের নিয়মগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব তখন উপসর্গের বিষয়গুলো আসবে। তখন প্রত্যয়ের বিষয়গুলো আসবে। তো আজকের ক্লাসে খুব সংক্ষেপে, খুব সহজভাবে আমরা ২ টি বিষয় জানব। একটি হচ্ছে উপসর্গ এবং আরেকটি হচ্ছে প্রত্যয়। বন্ধুরা, যেমনটা বলছিলাম উপসর্গ এবং প্রত্যয় সম্পর্কে আজকে আমরা জানব। তো সেই ভাবেই আসলে উপসর্গ কি আমরা চলুন জেনে নিই। আপনাদেরকে এটি বলার আসলে কোনো কারণ হয় না। আপনারা অনেকেই জানেন। অনেকের কাছেই বই আছে, অনেকের কাছেই এখন ইন্টারনেট সংযোগ খুব সহজেই চলে আসে। তো আমরা সেটি জানতে পারি। কিন্তু আমরা যেহেতু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার ভেতরে আছি, তো আমরা চাই যে আমাদের যে তথ্য, উপাত্ত বা যা কিছু রয়েছে সেটি আপনাদের সাথে ভাগ করে নিতে। তো আমরা উপসর্গটিও একইভাবে জানব। উপসর্গ আসলে যে অব্যয়গুলি ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে ধাতু বা শব্দকে অবলম্বন করে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন ঘটায়, সেগুলোকে উপসর্গ বলা হয়। এই যে ছোট অব্যয়ের কথা আগে বললাম, প্র, পরা, অপ, সম, এরকম নানাবিধ যে অব্যয়গুলো রয়েছে, ছোট শব্দই বলি খুব সহজ করে বলতে গেলে। এই যে ছোট অংশগুলো রয়েছে ১টি ২টি বর্ণের, তো এগুলোকে নিয়েই আসলে কিন্তু উপসর্গ গঠিত এবং উপসর্গ তো ওই যে এই ছোট্ট অংশটুকু যেটি একটি মূল শব্দের সাথে যুক্ত হচ্ছে। তো মূল শব্দের সাথে যখন এই অব্যয়গুলো যুক্ত হচ্ছে,
তখনই সেটি আসলে একটি উপসর্গে পরিণত হচ্ছে এবং সেটি কিন্তু যুক্ত হয়ে একটি নতুন অর্থ প্রকাশ করছে। আপনাদেরকে বিস্তারিত এখন উদাহরণ দিয়ে বললে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো উপসর্গের কাজ কিন্তু এইটা। উপসর্গ থাকছে আলাদা একটি অংশ, সেটি শব্দের আগে যখন যুক্ত হয়ে যাচ্ছে, তখন একটি আলাদা অর্থ তৈরি করছে, আলাদা শব্দ তৈরি করছে এবং আলাদা সেটির একটা ব্যাখ্যা তৈরি করছে। উপসর্গ কথার অর্থ হচ্ছে উপসৃষ্ট। এর কাজ হলো নতুন শব্দ সৃষ্টি করা। যেটি আমরা বললাম, সেটি আনুষ্ঠানিকভাবে বইয়ের ভাষায় আমরা বোঝানোর চেষ্টা করছি। আমাদের উপসর্গ তাহলে এই হচ্ছে বিষয় গেল যে উপসর্গটা কি এবং উপসর্গ কি করে? উপসর্গ নতুন শব্দ সৃষ্টি করে এবং উপসর্গ একটি ছোট ছোট কিছু অব্যয় যেগুলো শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে, নতুন শব্দ তৈরি করে, সেগুলোকেই আমরা উপসর্গ বলে থাকি। উপসর্গের প্রকারভেদ আছে, অর্থাৎ উপসর্গ কত প্রকার? উপসর্গ মূলত ৩ প্রকার। একটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, একটি সংস্কৃত উপসর্গ এবং তৃতীয়টি হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের ভেতরে আবার কয়েকটি ভাগে বিভক্ত আছে। কিছু আছে উর্দু উপসর্গ, ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ। তো এরকম করে আবার কিছু আছে ইংরেজি উপসর্গ। তো বিদেশির ভেতরে এরকম কয়েকটা ভাগে বিভক্ত আছে। আমাদের তো আসলে বাংলা ভাষা, আমাদের খাঁটি বাংলার সাথে সম্পৃক্ত অনেক কিছু আছে। পাশাপাশি আমরা কিন্তু বাইরে থেকেও কিছু শব্দ আমরা মিলিয়ে বাংলাতে এখন ব্যবহার করি। সেই শব্দটি বাংলা হিসেবেই পরিচিত, কিন্তু এটির মূল হয়তো আমরা দেখতে পারবো ফার্সি থেকে এসেছে বা আরবি থেকে এসেছে বা ইংরেজি থেকে কিছু আমরা নিয়ে ব্যবহার করছি। তো এইভাবেই কিন্তু আসলে প্রত্যেকটি ভাষাতে, পৃথিবীতে যে যত ভাষা আছে সবগুলো ভাষার ভেতরেই কিন্তু এই একটা মিশ্র ব্যাপার ঘটেই থাকে যে কোনো ভাষাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করছি। তো উপসর্গ যেহেতু ৩ প্রকার, বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ যেটি, আরেকটি হচ্ছে সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তো খাঁটি বাংলা যে উপসর্গ আমাদের রয়েছে, সেই খাঁটি বাংলা উপসর্গ ২১টি। ২১টি বলতে গেলে এখানে অ, আ, অনা, আন, আত, আজ, আব, অঘা, ইতি এরকম অনেকগুলো রয়েছে। ২১টি রয়েছে। ২১টির নাম আলাদা করে বলছি না, আপনারা এটি নিজেরাও জেনে নিতে পারবেন। তো এই যে ২১টি উপসর্গ বাংলাতে রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটি শব্দের আগে হয়তো ব্যবহার করা হচ্ছে, ব্যবহার হয়ে একটি নতুন অর্থ প্রকাশ করছে। আপনাদের কি মনে আছে আবৃত্তি নিয়ে একদম ১ম যে ক্লাসটি নিয়েছিলাম, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ক্লাস যেটা, সেখানে কিন্তু আবৃত্তি এটিও কিন্তু একটি উপসর্গ থেকে নিয়েই, প্রত্যয় থেকে নিয়েই কিন্তু সেটি যুক্ত হওয়া। তো আমরা যেরকমটা আবৃত্তি বলি, আপূর্বক বৃৎ ধাতু এবং তি প্রত্যয়, এটি মিলিয়ে আবৃত্তি হয়। তো কিন্তু একটি উপসর্গ। আমাদের এখানে খাঁটি বাংলা উপসর্গের ভেতরে কিন্তু রয়েছে। তো এইভাবে উপসর্গের এই ছোট বিষয়গুলো কিন্তু মূল শব্দের সাথে যুক্ত হয়ে একটি নতুন অর্থ প্রকাশ করছে। আমরা খাঁটি বাংলা উপসর্গ এই সম্পর্কে জানলাম। আমরা সংস্কৃত উপসর্গ একটু পড়ার চেষ্টা করি। সংস্কৃত উপসর্গ আসলে ২০টি। সংস্কৃত উপসর্গ এরকম প্র, পরা, অপ, উপ, সম, নি, অব, অনু, নির, বি এরকম নানাবিধ বিষয় রয়েছে, যেগুলো আমরা সংস্কৃত উপসর্গে পাই এবং এগুলো থেকেও কিন্তু নতুন শব্দ অনেকগুলো তৈরি হচ্ছে, যেটা আমরা দেখে থাকি, সচরাচর উচ্চারণ করে থাকি। আর কিছু রয়েছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ নিয়ে যেরকমটা বললাম, যে আমরা যদি ধরেই নিই যে আরবি উপসর্গের কথা, আরবিতে যেরকম ফি আছে, ফি মাস, এরপরে ফি বছর। ফি কথাটার অর্থ হচ্ছে বছর, মানে ফি বছর যদি আমি ব্যবহার করি তাহলে এটার অর্থ হবে বছর, অর্থাৎ প্রতি বছর আমি যেটা করছি। এরপরে যখন বলি ফি মাস, অর্থাৎ প্রতি মাসে, অর্থাৎ মাসে। আবার যদি বলি ফি দিন, ফি এখানে দ্বিত্ব অর্থে ব্যবহৃত হচ্ছে। দুবার আমরা ব্যবহার করছি, যে শব্দটা ফি এর সাথে ব্যবহার করছি সেটিকেই আমরা দুবার বলছি। যে ফি বছর মানে বছর, প্রতি বছর যেটা হয়। ফি মাস মানে মাসে, যেটা হচ্ছে ফি উপসর্গ আরবিতে। এরপরে বদ একটি উপসর্গ, আমরা বদের সাথে বদমাস বলি, বদনাম বলি, এটি মন্দ অর্থে প্রকাশ করছে। এরপরে আসে বে উপসর্গ, যেরকম বেকায়দা, বেআক্কেল, বেকার। তো এগুলো কিন্তু আরবি থেকে এসেছে, অর্থাৎ আরবি উপসর্গ বে, সেখান থেকে এই আমরা নতুন শব্দগুলো পাচ্ছি, যেটি আমাদের বাংলাতেই এখন আমরা ব্যবহার করছি। একইভাবে বলতে গেলে
এখানে আমরা যদি দেখি যে ইংরেজি উপসর্গের কথা, যেটি বিদেশি উপসর্গের একটি অনুবিভাগ, যেমনটা আরবি উপসর্গ নিয়ে বললাম, এখন হচ্ছে ইংরেজি উপসর্গ। তো এখানে ফুল যদি আমরা ধরি তাহলে আমরা কি বলি? ফুল প্যান্ট বলি, ফুল শার্ট বলি। এরকম কিন্তু আমরা ব্যবহার করি যে ফুল একটি উপসর্গ যেটি ইংরেজি থেকে এসেছে আমাদের এখানে। তো আমরা এখানে বাংলাতেও খুব সহজেই আমরা ব্যবহার করছি ফুল প্যান্ট বা ফুল শার্ট, এগুলো কিন্তু আমরা ব্যবহার করছি। এরপরে হাফ যদি বলি আমরা তাহলে সেখানে হাফ প্যান্ট, হাফ স্কুল, হাফ খাতা, এগুলো কিন্তু আমরা সবসময় ব্যবহার করছি। তো এগুলোও আসলে আমাদের বাংলাতেই আমরা ব্যবহার করছি জন্য সেটি কিন্তু আর এখন পুরোপুরি ইংরেজি হিসেবে নেই। আমাদের একরকম বাংলা ভাষারই একটি অংশ হয়ে গেছে। আমরা যেরকম টেবিল বলছি, এখানে কোনো উপসর্গ ব্যবহার হয়নি টেবিলে। টেবিল বলছি, চেয়ার বলছি। তো এগুলোও কিন্তু ইংরেজি শব্দ, কিন্তু আমরা কিন্তু ঠিকই বাংলাতে এখন খুব সহজেই অবলীলাক্রমে ব্যবহার করছি। তো এই হচ্ছে উপসর্গের বিষয়, যে বিদেশি উপসর্গ যেমন বেশ কিছু রয়েছে, ইংরেজিতে আমরা দেখলাম, আরবিতে দেখলাম, ফার্সি আবার কিছু উপসর্গ আছে। তো এত বিস্তারিত যাচ্ছি না। আমরা শুধু আপনাদেরকে ধারণাটা দেয়ার জন্য যে উপসর্গ আসলে কী জিনিস, যে উপসর্গ শব্দের আগে বসে ছোট, ছোট যে অব্যয়গুলি থাকে সেই অব্যয়গুলি শব্দের আগে বসে নতুন একটি শব্দ প্রকাশ করছে, একটি অর্থ প্রকাশ করছে, সেটিই কিন্তু আসলে উপসর্গ। এবং উপসর্গের কয়েকটি পর্যায় আছে, কয়েকটি বিভাগ আছে। যেরকম খাঁটি বাংলা উপসর্গ ২১টি। এরপরে আমরা যদি বিদেশি উপসর্গের কথা বলি সেগুলো আবার কয়েকটি পর্যায়ে ভাগ করা আছে। আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি সেগুলো আছে। এবং আরেকটি যেটি বিষয় আছে সেটি হচ্ছে আমাদের সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গও সেরকম ২০টি। তো এরকম ভাগ, ভাগ করে, করে দেয়া আছে। তো এই গেল উপসর্গের বিষয়ে। এবারে আমরা একটু জানবো ছোট করে প্রত্যয় সম্পর্কে। বন্ধুরা, এবারে প্রত্যয়। প্রত্যয় কথাটার কিন্তু একটা সুন্দর বাংলা অর্থ আছে, সেটি আর বলার অপেক্ষায় রাখে না। একটা শপথ নেয়া, একটা প্রত্যয়ে এগিয়ে যাওয়া, কোনো একটা বাসনা নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে, খুব দুর্বার শক্তি নিয়ে এগিয়ে যাওয়া। তো সেটিই কিন্তু এক ধরনের প্রত্যয়। তো কিন্তু প্রত্যয় বাংলা ব্যাকরণে একটি বিশেষ জায়গা দখল করে আছে। কিছুটা উপসর্গের মতোই এটা। কেননা উপসর্গ যেরকম আমরা বলেছিলাম যে ছোট, ছোট যে অব্যয়গুলি রয়েছে সেগুলো শব্দের আগে বসে একটি নতুন অর্থ প্রকাশ করছে, নতুন শব্দ তৈরি করছে। তো প্রত্যয়ও কিন্তু আসলে সেই কাজটিই করছে। প্রত্যয়ও শব্দের সাথে আসলে যুক্ত হচ্ছে। প্রত্যয় মূলত কখনো আগে এটা যুক্ত হচ্ছে, আমরা যখন এটা দেখছি যে মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নাম, পদ সৃষ্টি করে, তাকেই প্রত্যয় বলে। তাহলে এটি এরকম যে মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে এই যে ছোট, ছোট শব্দাংশ রয়েছে, সেই ছোট শব্দাংশগুলো যুক্ত হচ্ছে এবং একটি নাম, পদ সৃষ্টি করছে। সেটি হলো প্রত্যয়। আমরা যখন উচ্চারণের বিষয় নিয়ে সামনে আরো আলোচনা করব, তখন এখানে কিছু, কিছু বিষয় আসবে। যখন আমরা উপসর্গগুলো বলব যে এখানে এই উপসর্গের উচ্চারণটি পরিবর্তিত হয়ে ওকারান্ত এ হচ্ছে, বা ওকারান্ত অ হচ্ছে, বা ও উচ্চারিত হচ্ছে। লেখা আছে কিন্তু আমরা বলছি ও। তো এরকম বিষয়গুলো নিয়ে আমাদের আসলে সামনে আমরা জানবো। তো সেই কারণেই আসলে আমরা চাই যে যখন ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তখন যাতে আপনারা খুব সহজেই এটার সাথে যুক্ত হতে পারেন। এইজন্যে উপসর্গ এবং প্রত্যয় নিয়ে আমরা বলছি। তো প্রত্যয় তাহলে সেটাই, যেরকমটা বললাম যে মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি করে, তাকেই প্রত্যয় বলা হয়। আমরা এখানে এইবার একটু প্রকারভেদটা দেখি, তাহলে আপনাদের কাছে অর্থগুলো খুব সহজ হয়ে আসবে। সেটা হচ্ছে প্রত্যয় মূলত ২ প্রকার। একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আরেকটি তদ্ধিত প্রত্যয়। তো কৃৎ প্রত্যয়টি আসলে ক্রিয়াপদের সাথে মিলে কাজ করে। তো এইজন্য আসলে এটির নাম কৃৎ প্রত্যয়। যে কোনো ক্রিয়াপদের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকেই কৃৎ প্রত্যয় বলে। যেমন গম যোগ অন, গমন। আবার শ্রু যোগ অনট, এখানে হচ্ছে শ্রবণ অর্থাৎ শুনছি, আরেকটি যাচ্ছি। আরেকটি হচ্ছে দৃশ যোগ তি, দৃষ্টি অর্থাৎ দেখছি আমরা যেটা। এরপরে ক্রি যোগ তব্য, এখানে হচ্ছে কর্তব্য। এই যে ছোট, ছোট আমরা একটু আমাদের সাথে যুক্ত করে নিলাম ছোট অংশগুলোকে, এই ছোট, ছোট দেখা যায় যে শব্দাংশগুলোকে, এটি কিন্তু আসলে প্রত্যয়। এটি গেল আমাদের কৃৎ প্রত্যয়ের আলোচনা, যে ক্রিয়াপদের সাথে যেটি আসলে যুক্ত হচ্ছে সেটি হচ্ছে কৃৎ প্রত্যয়, অর্থাৎ পরে যে অংশটি আমরা পাচ্ছি সেটি কিন্তু আসলে প্রত্যয়। যে আমরা ওই যে গমের সাথে অন বলছি, গমন, তো এই অনটটা কিন্তু কৃৎ প্রত্যয়। তো একইভাবে যখন ক্রি যোগ তব্য বলছি,
এই এই হচ্ছে তব্যটা কিন্তু হয়ে যাচ্ছে তখন প্রত্যয়। তো এইভাবে আমরা যদি বিষয়গুলোকে নিয়ে একটু খুব মানে সহজে দেখি বা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু খুব একটা কঠিন নয়। আর ওই যে বললাম যে এখন হাতের নাগালে সবার কাছেই এই বিষয়গুলো জানার একটা সহজ উপায় রয়েছে। কিন্তু আমরা চাইছি যে আমাদের আবৃত্তির সাথে যেই বিষয়গুলো একটু প্রয়োজনীয় সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে। তো সেই লক্ষ্যেই আসলে এই বিষয়গুলো তুলে ধরা। এরপরে তদ্ধিত প্রত্যয় রয়েছে। কোনো নামপদের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলা হয়। অর্থাৎ নামপদ এখানে যেরকম পৃথা, পৃথা একটি নাম আর এর সাথে স, ইয় যোগ করছি আমরা। মূর্ধন্য স যোগ ইয় যখন আমরা যোগ করছি তখন এটি কিন্তু হচ্ছে পার্থ। নামের কিন্তু দেখুন পরিবর্তন হচ্ছে। এই যে উপসর্গ বা প্রত্যয় এগুলো কিন্তু সবসময়ই একটি পরিবর্তন নির্দেশ করছে। যে শব্দের কোনোটা আগে যুক্ত হচ্ছে উপসর্গ যেরকম শব্দের আগে যুক্ত হচ্ছে মূল শব্দের আগে, প্রত্যয়টা শব্দের পরে গিয়ে যুক্ত হচ্ছে। কিন্তু দুটোর কাজই কিন্তু শব্দকে পরিবর্তন করছে। শব্দকে একটি নতুন রূপে রূপ দিচ্ছে। তো এই কাজটি কিন্তু আসলে উপসর্গ প্রত্যয় এরা করে থাকে। এরপরে আমরা যদি তদ্ধিত প্রত্যয়ের আরেকটি উদাহরণ দিই, যেরকম অদিতি একটি নাম, আমরা যেরকম বলছিলাম নামপদের কথা, তো এখানে অদিতি একটি নাম, তার সাথে আবার স যোগ ইয় অর্থাৎ মূর্ধন্য স যোগ ইয় আমরা যদি যোগ করি, যুক্ত মূর্ধন্য স-এ ইয় যুক যোগ করলে এখানে আমরা পাচ্ছি আদিত্য। অদিতি থেকে হয়ে গেল আদিত্য। এটা কিভাবে হলো? এটি প্রত্যয় ব্যবহার করার কারণে হলো। যে মূল নাম ছিল অদিতি, তার সাথে আমরা স-ইয় যোগ করে আদিত্য পাচ্ছি। একইভাবে ঘর আমরা যদি ব্যবহার করি, ঘর একটি হচ্ছে নাম। আমরা ঘরটাকে ব্যবহার করছি, তার সাথে যদি আমি যুক্ত করে দিই, এই আমি মানে কিন্তু ব্যক্তি আমি নই। এখানে এটি কিন্তু একটি প্রত্যয় আমি। তো এই আমি যদি আমরা যুক্ত করি তাহলে কিন্তু সেটা হবে ঘরামি। হ্যাঁ? তো এরকম নানাভাবে নানা রকমভাবে আসলে আ শব্দগুলোকে পরিবর্তনের কাজ করে থাকে প্রত্যয়। তো প্রত্যয় আমরা দুভাগে যেটা পড়লাম যে কৃৎপ্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কোনটি ক্রিয়াপদের সাথে যুক্ত হচ্ছে, আরেকটি নামপদের সাথে যুক্ত হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো এই বিষয়গুলো আমার মনে হয় আপনারা যদি একটু সুশৃঙ্খলভাবে একে, একে বুঝে নেবার চেষ্টা করেন এবং এই ভিডিওগুলো থেকে আপনারা যদি এই বিষয়গুলোকে আ বুঝে নিতে চান, আমার মনে হয় যে এটি একটি বড় মাধ্যম হতে পারে যে আপনাদের এই ছোট, ছোট যেই জিনিসগুলো হয়তো আগে জেনেছেন এখন হয়তো তেমন চর্চায় নেই, সেটি কিন্তু এখন আপনারা আবার সেটি ভালোভাবে বুঝতে এবং জানতে সক্ষম হবেন। তো আমরা তো আসলে সেটি নিয়েই কাজ করছি এবং আমরা চাই যে আমাদের পরবর্তী উচ্চারণের ক্লাসে আ ধাপে, ধাপে এই বিষয়গুলো আপনাদেরও নিশ্চয়ই প্রয়োজনীয়তা পূরণ করবে। তো সেই লক্ষ্যেই তো আসলে কাজ করা। তো বন্ধুরা আজকে আমরা উপসর্গ এবং প্রত্যয় নিয়ে যেমনটা আলোচনা করলাম, যেমনটা জানলাম, আশা করি আপনারা একটু এগুলো দেখবেন এবং ওই যে আমরা শুরুতে যেই কথাটা বারবারই বলে আসছি যে একেবারে খুব ভারী কিছু কথা নয়, খুব ভারী ব্যাখ্যা নয়, একদম সহজ করে যেটা মনে থাকবে সেরকম করেই যাতে আমরা প্রকাশ করতে পারি। তো আমরাও চাই না যে খুব ব্যাকরণের কঠিন সারস্বত্ব এখানে তুলে আনতে। আমরা চাই যে খুব সহজ করে যেটা আমাদের সাথে যুক্ত হচ্ছে সেটা নিয়েই যেন আমরা কাজ করতে পারি। তো সেটাই যেন ধারাবাহিকভাবে আমরা করতে পারি। এইজন্যে আপনাদেরও সহযোগিতা আমরা চাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে তাহলে শিগগিরই দেখা হচ্ছে। শুভ বিদায়।